অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নাম এখনো তীব্র বিতর্ক ও শঙ্কার জন্ম দেয়, রক্ষী বাহিনী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকালে গঠিত এই বাহিনীটির কার্যক্রম নিয়ে সমালোচনার ঝড় আজও যেন কানে ভাসে। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে প্রতিপক্ষ বারবারই এই রক্ষী বাহিনীকে একটি অব্যর্থ অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে, যা তাদের ক্ষমতাচ্যুতির কারণ হিসেবেও বহুলাংশে দায়ী করা হয়। অথচ স্বাধীনতার দীর্ঘ ৫৫ বছর পর ইতিহাসের সেই কালো ছায়া যেন আবার গভীর হচ্ছে। বাংলাদেশের সুশীল সমাজ এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে চাপা গুঞ্জন উঠেছে, সেই রক্ষী বাহিনীর এক নতুন সংস্কার সম্ভবত আবার দেখা দিতে চলেছে। প্রয়াত কবি ও রাজনৈতিক বিশ্লেষক ব্রাত্য রাইসু সরাসরি এই শঙ্কার কথা উচ্চারণ করেছেন, যা দেশের রাজনৈতিক অঙ্গনের এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। রাইসু তার নিজস্ব ভঙ্গিমায় দেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে বলছেন, সরকার যদি দেশের সকল মানুষের সামরিক প্রশিক্ষণ দিতে চায় তবে সেটা অবশ্যই সাধুবাদ জানানোর মতো একটি উদ্যোগ, কিন্তু এর সময় এবং পদ্ধতি নিয়ে তার ঘোর আপত্তি রয়েছে। তিনি প্রশ্ন তুলছেন, যখন এই বৃহৎ পরিসরে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে তখন তার আগে একটি নির্দিষ্ট প্রজেক্টের আওতায় তড়িঘড়ি করে মাত্র ৯,০০০ জনকে এই প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্য কি? এই সংখ্যাটি তার মতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাইসু অকপটে জানিয়েছেন, এমন একটি পদক্ষেপ কেবল দেশের একটি নতুন রক্ষী বাহিনী তৈরিতে ইঙ্গিত দেয়। তার এই বিস্ফোরক মন্তব্য দেশের সাধারণ মানুষের মনেও একটি প্রশ্ন উস্কে দিচ্ছে। তিনি অত্যন্ত তীক্ষ্ণভাবে উল্লেখ করেছেন যে ৯,০০০ এই সংখ্যাটি দেশের ৩০০টি দলীয় আসনের সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায়। প্রতি আসনে যদি ৩০ জন করে প্রশিক্ষণপ্রাপ্ত নিজস্ব লোক রাখা সম্ভব হয় তাহলে এই পরিকল্পনার পেছনে উদ্দেশ্য আরও স্পষ্ট হয়ে ওঠে। রাইসুর বিশ্লেষণ অনুযায়ী এই প্রশিক্ষণপ্রাপ্তরা পরবর্তীতে পুলিশ ও দলীয় কর্মীর চাইতেও বেশি ক্ষমতা বহন করবে, যা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য অত্যন্ত বিপজ্জনক হবে। এক ধরনের বিভীষিকাময় ভবিষ্যতের আশঙ্কা প্রকাশ করছে। তিনি প্রার্থনা করছেন যেন তার এই আশঙ্কা কখনোই ফল লাভ না করে। একই সঙ্গে তিনি বর্তমান ইউনূস সরকারকে অবিলম্বে এই আয়োজন বন্ধ করার জন্য জোরালো পরামর্শ দিচ্ছেন, যা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য বলে তিনি মনে করছেন। যদি এই আলোচনার গভীরে গিয়ে ভাবটা ধরতে অসুবিধা হয় তবে এর মূল বিষয় হলো আরো পরিষ্কারভাবে তুলে ধরা প্রয়োজন। বাংলাদেশের শীর্ষ সংবাদ মাধ্যম বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ সরকার প্রায় ৯,০০০ তরুণ তরুণীকে আত্মরক্ষা এবং অস্ত্র চালনার মৌলিক প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত ২১ অক্টোবর এই খবর দেশের বেশিরভাগ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক কানাঘোষা তৈরি হচ্ছে। গণমাধ্যমে আরও বিস্তারিতভাবে জানানো হয়েছে যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির কেন্দ্রে ৮,২৫০ জন তরুণ এবং ৬০০ জন তরুণীকে ১৫ দিনের আবাসিক প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে ১৮ থেকে ৩৫ বছর বয়সী বাংলাদেশের নাগরিকরা আবেদন করতে পারবেন। প্রশিক্ষণের মূল বিষয় হিসেবে আত্মরক্ষার নানা কৌশল এবং শুটিং শেখানো হবে। তবে প্রশিক্ষণের সঙ্গে সংশ্লিষ্টরা জোর দিয়ে বলছেন যে এগুলো কেবলমাত্র মৌলিক বিষয়। শুটিং বলতে মূলত এয়ারগান দিয়ে প্রশিক্ষণকে বোঝানো হচ্ছে, যা আইনত বৈধ। এই প্রশিক্ষণ কার্যক্রম মূলত যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটি সুচিন্তিত পরিকল্পনা। জানা যায় তিনি গত বছরের সেপ্টেম্বর মাসে এই পরিকল্পনাটির প্রথম উপস্থাপন করেন। এরপর প্রায় ৮ মাস আগে এই পরিকল্পনাটি সরকারি অনুমোদন লাভ করে। এই প্রকল্পের জন্য ২৮ কোটি টাকা বাজেট ধরা হয়েছে। তবে প্রকল্পটি ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় আগ্নেয়াস্ত্র শব্দটি ব্যবহারের কারণে। পরবর্তীতে জনরোষ ও সমালোচনার মুখে সেই শব্দটি সংশোধন করে শুটিং ব্যবহার করা হয়, যা এক ধরনের মৌলিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। এই বিষয়টি নিয়ে যখন ব্যাপক আলোচনা ও সমালোচনার তুঙ্গে ওঠে তখন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন। তিনি লেখেন, কখনো যদি আরও বড় পরিসরে কাজ করার সুযোগ ও সময় পাই তাহলে দেশের সকল নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। তার এই মন্তব্য দেশের গণপ্রতিরক্ষা নিয়ে সরকারের দীর্ঘমেয়াদী চিন্তাভাবনার একটি ইঙ্গিত দেয়। তিনি আরও বলেন, আমাদের ভৌগোলিক বাস্তবতায় সত্যিকার অর্থেই সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হলে গণপ্রতিরক্ষা এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি বিশ্বাস করেন যে দেশের
বাংলাদেশের বর্তমান ভৌগোলিক ও ভূরাজনৈতিক প্রেক্ষাপটে একটি শক্তিশালী গণপ্রতিরক্ষা ব্যবস্থা অপরিহার্য। বিবিসি বাংলায় প্রকাশিত এক সংবাদ মাধ্যমে আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া আরও জানান যে ভবিষ্যতে এই প্রশিক্ষণপ্রাপ্ত নাগরিকরা দেশের রিজার্ভ ফোর্স হিসেবেও অন্তর্ভুক্ত হতে পারে। দেশের কোনো ক্রান্তিকালে প্রয়োজনে শত্রুর বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণের সক্ষমতা তাদের থাকবে। তিনি এটিকে জাতীয় নিরাপত্তায় জোরদার করার জন্য তরুণদের প্রশিক্ষিত করার একটি পাইলট প্রকল্প হিসেবে দেখছেন। তার মূল আইডিয়াটি হলো বাংলাদেশের গণপ্রতিরক্ষা বাস্তবায়ন করা। তিনি মনে করেন আমাদের সামরিক ও ভৌগোলিক বাস্তবতায় এটা আমাদের জন্য অপরিহার্য। সবসময় যে যুদ্ধ করতে হবে বিষয়টা এমনটা নয়, তবে একটি নৈতিক মনোবল থাকতে হবে যে দেশের রিজার্ভ ফোর্সগুলোর সংখ্যা বাড়ছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যে ভৌগোলিক ও সামরিক অবস্থান, তাতে প্রতিরক্ষা ছাড়া আমাদের আর অন্য কোনো উপায় নেই বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, কারো যদি মৌলিক সামরিক প্রশিক্ষণ থাকে, সে অন্তত জানবে যে কিভাবে একটি অস্ত্র চালাতে হয়। প্রয়োজনে তার হাতে অস্ত্র তুলে দিতে পারলে সে দেশকে রক্ষা করতে পারবে। তিনি আরও উল্লেখ করেন যে এই প্রশিক্ষণে সরাসরি বুলেট ফায়ারিং শেখানোর ইচ্ছা থাকলেও গুলির অনুমোদন, বাজেট এবং অবকাঠামোর জটিলতায় তা করা সম্ভব হয়নি। তবে গুলি ছোড়া বাদে অস্ত্র চালানোর সবকিছুই শেখানো হবে। ফায়ারিংয়ের তাত্ত্বিক দিকটা যেমন শেখানো হবে, তেমন ব্যবহারিক দিকটাও শেখানো হবে, যা যে কোনো পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য সহায়ক হবে। এই প্রশিক্ষণ কেন প্রয়োজন, এই প্রশ্নে উপদেষ্টা আসিফ মাহমুদ পুনর্ব্যক্ত করেছেন, গণপ্রতিরক্ষা ধারণার উপর ভিত্তি করেই তার মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। এর প্রধান উদ্দেশ্য হলো জনগণকে প্রতিরক্ষার দিক থেকে সচেতন করা এবং ন্যূনতম প্রশিক্ষণ দেওয়া। যদি কখনো সেরকম পরিস্থিতি আসে, বাংলাদেশ যদি কোনো সংকটময় মুহূর্ত আসে, তাহলে দেশের মানুষ যেন ঝাঁপিয়ে পড়তে পারে। তিনি মনে করেন যে দেশে যদি কোনো নিরাপত্তা সংকট দেখা দেয় এবং আমাদের ভৌগোলিক বাস্তবতা, তাতে সেটা হওয়া অস্বাভাবিক কিছু নয়। পৃথিবীতে আমরা ইউক্রেন যুদ্ধ, গাজার যুদ্ধ দেখেছি। কথায় কথায় যুদ্ধ বেঁধে যাচ্ছে, যা আমাদের চারপাশে অনিশ্চয়তার পরিস্থিতিকে তুলে ধরছে। তাই এমন পরিস্থিতিতে প্রস্তুত থাকতে তো কোনো সমস্যা নেই। তার মানে বাংলাদেশ সম্ভবত কোনো একটা বড় ঘটনার জন্য প্রস্তুতি নিচ্ছে, যার কিছু আন্দাজ করাই যাচ্ছে। দেশের সীমান্তের চারপাশে ভারত, যাদের সঙ্গে মাঝে মাঝে হুমকির সুর যায়। দক্ষিণের আরাকান আর্মি লাল চোখ করে কথা বলে। কুকি চীন সহ পাহাড়ের নানা বিপদের হাতছানি। দেশের অভ্যন্তরে রাশিয়া ও আমেরিকার মতো পরাশক্তিগুলো সক্রিয়, যে হিসেবে বাংলাদেশ এমন প্রস্তুতি নিতেই পারে যা আত্মরক্ষামূলক। কিন্তু জনমানুষের মনে ঘুরছে অন্য প্রশ্ন। দেশের সাধারণ নির্বাচনের যখন আর মাস তিনেক বাকি, এমন এক সংবেদনশীল সময়ে আওয়ামী লীগ রীতিমতো প্রজ্ঞাপন জারি করে দল থেকে বহিষ্কার হওয়াদের ফিরিয়ে আনছে। এর মধ্যে এমন এক ব্যক্তির নামও পাওয়া যাচ্ছে যাদের সন্ত্রাসী তকমা দেওয়া হয়েছিল। গত 1.5 বছরে বিএনপির শত শত লোক জেল থেকে বের হয়েছে, যাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হচ্ছে। জামাতেও তেমন কেউ আর এখন জেলে বা আড়ালে নেই। অর্থাৎ নির্বাচনের মাঠে সব দল রিজার্ভ ফোর্স কম বেশি উপস্থিত রয়েছে। সেই হিসেবে ক্ষমতাসীন দল হিসেবে এনসিপির সম্বল হলো নিরীহ ছাত্ররাই, যাদের হাতে আছে আদতে কলম। অন্য পক্ষে যেখানে অস্ত্রের ঝনঝনানির অভিযোগ ওঠে, সেখানে এই নতুন প্রশিক্ষণ কাদের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশ্লেষকরা ঠিক এই জায়গাতেই নিবিড় নজর রাখছে। তারা বলছেন, এনসিপি মাঠে নিজেদের একদমই অসহায় দেখতে চাইবে না, বিশেষ করে এমন একটি নির্বাচনকে সামনে রেখে। সেই পরিকল্পনাতেই নাকি আসিফ মাহমুদরা এই প্রশিক্ষণের কার্যক্রম চালিয়ে যেতে চাচ্ছে, যা তাদের নিজস্ব একটি পার্টি ফোর্স বা রক্ষী বাহিনী তৈরি করার দিকে নিয়ে যেতে পারে। তবে এই কার্যক্রমের খরচ নিয়েও প্রশ্ন উঠছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক রব উঠেছে। সরকারি টাকা খরচ করে এমন দলীয় বাহিনী তৈরির একটি নজির তৈরি করতে যাচ্ছে এনসিপি, যেমনটা হয়েছিল আজ থেকে প্রায় 54 বছর আগে, ঠিক সেই রক্ষী বাহিনীর আদতে। রাষ্ট্রীয় সরাসরি রক্ষী বাহিনীর কথা বলতে সেই ভয়ানক ঐতিহাসিক প্রেক্ষাপটকে ইঙ্গিত করছে। এবার আসল ভয়টার কথায় আসা যাক। দেশে যে কিছু একটা হতে চলছে, সেটা কান পাতলেই টের পাওয়া যাচ্ছে। উত্তরের বাতাসে ক্ষমতার দখল নিয়ে যে সব ফ্রন্ট একদম তাজা হয়ে উঠেছে। বিএনপি ইতিমধ্যেই 300 আসনের মনোনয়ন দেওয়া শুরু করে দিয়েছে। এনসিপি এবং জামায়াতও প্রস্তুত। আওয়ামী লীগ ওইদিকে চাঙ্গা হয়ে উঠতে চাইছে। যদি সবাই অস্ত্র প্রশিক্ষণটা বাস্তবের ক্ষেত্রে প্রয়োগ করা শুরু করে, দেশটার কি অবস্থা হবে ভাবা যায়। সুদানের অবস্থাটা কি, সেটা তো দেখে বোঝা যাচ্ছে চোখের সামনেই। লাখ লাখ লোককে সব মাটিতে মিশিয়ে দিচ্ছে স্বজাতির ভাইরা, শুধুমাত্র ক্ষমতার জন্য। দেশটা ইতিমধ্যেই 2 ভাগ হয়ে গেছে। গৃহযুদ্ধে এবারে যে কত ভাগ হবে সেটাই দেখার বিষয়। বাংলাদেশেও কি তেমন গৃহযুদ্ধের গন্ধ পাচ্ছে? এমন আশঙ্কাও কিন্তু করছেন কোনো বিশ্লেষকরা। নির্বাচনের নাকি ফেব্রুয়ারিতে নাও হতে পারে, এমন আশঙ্কাও রয়েছে, যা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে তুলছে।
চলছে। পাটোয়ারিরা বলছে আমাদের হাতে সময় নেই, অন্যদিকে মোড় নিচ্ছে বিএনপির মনোনয়ন ঘিরে ইতিমধ্যেই আগুন জ্বলে উঠছে মহাসড়কে। কাল হয়তো ঢাকাতেও জ্বলবে, তারপর পুরো দেশে। এই অনিশ্চিত, এই শঙ্কা প্রতিটি সচেতন নাগরিকের মনে দাগ কাটছে। তারপরও সবার এইসব আশঙ্কা তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায় না। আমরাই তো, আমাদের এই প্রিয় জন্মভূমি। এমন কোনো উপায় কি আদৌ নেই যা এই দেশের আসন্ন বিপদ থেকে রক্ষা করতে পারে? আপনারা কি মনে করছেন? জানান তো কমেন্টে, এই দেশটাকে বাঁচানো যায় কিভাবে।